প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রদর্শনী রং রেখা বর্ণের ছন্দে কাটবে দিন মঙ্গল আলোকে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ২৩ জুন পর্যন্ত। ধানমন্ডির লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আর্কিটেক্ট আব্দুল্লাহ মোতালেব এবং চিত্রশিল্পী ওয়াকিলুর রহমানের আর্কিটেকচার ও আর্ট এক্সিবিশন প্লাস মাইনাস। প্রতিদিন বেলা ৪টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ২৯ জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী অন্তর রহমান। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন ভাইয়া? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমি তো খুবই ভালো আছি। গানের মানুষকে পেয়েছি। আপনার সঙ্গীতের সাথে যাত্রাটা আসলে কিভাবে শুরু হয়েছিল? মানে গানকে কেন ভালোবাসা, কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন কিনা? আসলে এটা আমার আম্মু আসলে খুব গান ভালোবাসতেন, গান শুনতেন খুব বেশি। তো আমার আম্মু চিন্তা করলো যে সঙ্গীত শিল্পী যদি বড় হলে যদি হওয়া যায়, পড়াশোনা যেহেতু করছি তার পাশাপাশি যদি সঙ্গীত শিল্পী হওয়া যায় তাহলে তো ভালোই হয়। আমাকে মাঝে মাঝে বলতো যে তুমি কিছু গান শেখো, গান করো। তো আম্মুরই আসলে খুব ইচ্ছা ছিল যে হলো যে আমি যেন একজন ভালো শিল্পী হতে পারি। শিল্পী তো আসলে অনেক রকমের হয়, কিন্তু ভালো গান গেয়ে শিল্পী হয় সেটা এক জিনিস, ভাইরাল হয় এক জিনিস। আসলে আমি চেয়েছি যে ভালো গান গেয়ে মানুষের অন্তরে যেন যেতে পারি, এরকম কিছু গান গাওয়ার চেষ্টা করছি। অন্তর যেন মানুষের অন্তরে ঠাঁই নিতে পারে, ব্যাপারটা অনেকটা এরকম। আপনার ছোটবেলাটা কেটেছে রংপুরে। আপনার ভাই বোন কতজন ছিলেন? সবাই কি গান শিখতেন? না, সবাই গান শিখতেন না। আম্মু আমার প্রতি গানের বিষয়ে একটু বলেছিলেন যে হলো তুমি গান যদি শিখতে পারো তাহলে অবশ্যই তুমি গান শেখো। প্রথম ওস্তাজি মানে কে ছিলেন আপনার গানের গুরুজি? রংপুরে প্রথম ওস্তাজি ছিলেন শ্রদ্ধেয় খাদেমুল ইসলাম বসুনি আঙ্কেল। উনি ইন্তেকাল করেছেন, খুবই গুণী একজন মানুষ। তারপরে ঢাকায় আসার পরে আমার শ্রদ্ধেয় গুরুজি এখনো আছেন, শ্রদ্ধেয় সুজিত মোস্তফা দাদা, যার কাছে আমি এখনো শিখছি। ঢাকায় আসা কি সেটা লেখাপড়ার জন্য নাকি গান আরো বেশি শিখতে হবে? না, লেখাপড়ার জন্যই ঢাকায় এসেছি। তারপরে চিন্তা করলাম যে না, সে সময় তো লেখাপড়ার পাশাপাশি গানটাও শিখে ফেলা উচিত। তো তখন আমি গুরুজির কাছে গেলাম। তো তারপর থেকেই তো। ছোটবেলা আপনি কি দুরন্ত ছিলেন নাকি শান্ত ছিলেন? আমি খুব শান্তই ছিলাম। আমার আম্মুর কাছে শুনেছি, আসলে নিজে তো আর বলতে কখনো পারবো না, আম্মুর কাছে শুনেছি যে আমি শান্তই ছিলাম। যেমন থাকে না যে কোনো সঙ্গীত শিল্পীকে দেখে বা তার গান শুনে আমার কাছে মনে হয় যে আমি তার মতন করে গাইতে চাই, এরকম কোনো শিল্পীকে দেখে আপনার এটা মনে হয়েছিল কিনা কখনো? হ্যাঁ, আমি খুবই শ্রদ্ধেয় কুমার বিশুদ্ধ দাদার আমি খুবই ভক্ত, এবং সৈয়দ আব্দুল হাদি স্যার, এই দুজনের গানই বেশি শোনা হয় আসলে। আচ্ছা, এখনো তাই? এখনো প্রত্যেকটি শোতে গেলে আমি তাদের গান পরিবেশন করে থাকি। প্রথম স্টেজ শোতে পার্টিসিপেট করা বা প্রথম স্টেজ শোতে পারফর্ম করার ব্যাপারটা ঠিক কবে হয়েছিল আপনার ক্ষেত্রে? এটা হয়েছিল হলো ২০০৬ সালে শিশু একাডেমির একটা প্রোগ্রামে। আচ্ছা, তাহলে তো সেটা খুব বেশি দিন আগে বলা যেতে পারে না। না, বেশি দিন আগে বলা যেতে পারে না। একদম ছোটবেলাতে ছিল না সেটা? না, একদম ছোটবেলাতে সেরকম ছিল না। আচ্ছা, একটু নার্ভাস ছিলেন কি প্রথম স্টেজ শো? একটু তো প্রেসার ফিল? হ্যাঁ, একটু তো নার্ভাস ছিলামই, স্বাভাবিক। প্রথম স্টেজ শো। এই যে প্রথম সবকিছুর সাথে একটা আলাদা আলাদা গল্প থাকে, তো প্রথম মৌলিক গানটা আসলে ঠিক কিভাবে বা কাদের সাথে কাজ করা হলো, সেই অভিজ্ঞতার কথা? প্রথম মৌলিক গান সুজন আরিফ ভাই একটি গান আমাকে দিয়েছিলেন প্রায় ২০০৯ সালে। সে সময় না পাওয়ার ভয়, এই গানটি দিয়ে শুরু হয়েছিল আমার প্রথম মৌলিক গান। তারপরে তো পর্যায়ক্রমে অনেক মৌলিক গান বের হয়েছে।
রিসেন্ট আমার নতুন কিছু গানও বের হয়েছে। আচ্ছা, নতুন গানগুলোর কথা শুনবো, তার আগে গান নিয়ে যেহেতু গল্প হচ্ছে আর গানের মানুষকে পেয়েছে, গান তো শুনতেই হবে, এটা গান শুনতে চাই। আচ্ছা, তাহলে আমার নতুন যে গানটি, আমরা সকল প্রায় 25 জন আর্টিস্ট নিয়ে আমরা একটা মিউজিক আলফা একটা প্ল্যাটফর্ম করেছি। তো সেই প্ল্যাটফর্ম থেকে আমার এই গানটি রিলিজ পেয়েছে। গানটি শান্ত পথিক ভাইয়ের লেখা এবং কম্পোজিশন করেছে সাব্বির জামান ভাই, এবং ভিডিওটাও করে, ভিডিও ডিরেকশনে ছিলেন আবার শানশাইক ভাই। খুবই দুর্দান্ত ভিডিও, মিউজিক ভিডিও যে ডিরেকশন সেগুলো দিচ্ছেন, চমৎকার হচ্ছে। শুনি গানটি। পাখি আমার মন বোঝে না, ঘর চিনে না, উইরা উইরা পালায়। পাখি আমার আখি হতে কুল হারাই, ঝর্ণা শুধু ঝরায়। মনে নদী গড়ায় যদি অচিন সীমানায়, কেমনে তারে বাঁধবো বলো সুখের আঙিনায়। নির্হারাই মনের মাঝি উদাস ভেসে যায়, পাখি আমার আখি মেলে অন্য কারণায়। নষ্ট জীবন কষ্ট পেলে কইতে পারে না, ব্যথা বুকে হারায় কথা সইতে চায় না। নষ্ট জীবন কষ্ট পেলে কইতে পারে না, ব্যথা বুকে হারায় কথা সইতে চায় না। বারে বারে সুখের লাগে আদর খুঁজে মরে, তাড়িয়ে দিলেও দাঁড়িয়ে থাকে ভালোবাসা তরে। নির্হারাই মনের মাঝি উদাস ভেসে যায়, পাখি আমার আখি মেলে অন্য কারণায়। পাখি আমার আখি মেলে অন্য কারণায়, পাখি আমার আখি মেলে অন্য কারণায়। ছোটবেলায় যেরকম এমনটা থাকে যে আমরা লেখাপড়া করছি এবং পাশাপাশি গানটা আছে, মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে, কিন্তু গানটাকে আসলে একদম সিরিয়াসলি নেওয়া এবং সেটা প্রফেশনাল জায়গা থেকে করা, এটা তো একটা সিদ্ধান্তের ব্যাপার। এবং এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ চ্যালেঞ্জিং, অনেক ডিফিকাল্টিস থাকে, অনেক অনিশ্চয়তার জায়গা থাকে। তেমনটা কখনো আসলে মনে হয়েছে কিনা? একটি গান কভার করেছিলাম আমি, এটা হলো আগে যদি জানতাম। তো লাকি আকুন স্যার যে সময় ইন্তেকাল করেছেন তাকে ডেডিকেশন করে এই গানটি করেছিলাম। তো বাংলাদেশের কয়েকটি পেজ থেকে এই গানটি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গিয়েছিল। তো তখনই আসলে নিজের মধ্যে খুব আগ্রহ জাগলো যে না, গানটা আসলে প্রফেশনালি নেওয়া উচিত। যখন দেখলাম যে দর্শকদের খুব ভালো রেসপন্স পেয়েছি, তো তখন থেকে আসলে গান প্রফেশনালভাবে নেওয়া। আর আসলে প্রফেশনালভাবে নেওয়ার চেয়ে আমার মতে মনে হয় গানকে আপনার নিজের ভালোবাসতে হবে, গান শুনতে হবে, তাহলে আপনি একজন ভালো সঙ্গীত শিল্পী হতে পারবেন। এবং গান ভালোভাবে শিখতে হবে। আসলে রাতারাতি দেখা যাচ্ছে অনেকে একটি গান করে ভাইরাল হয়ে যাচ্ছে, আসলে সেটির মূল্য হচ্ছে আমার মনে হয় শিখে গান করাটা খুব বেটার, আমি এটা মনে করি। তো আসলে শিখছি, এখনো শিখে যাব আসলে শেষ পর্যন্ত। যেমনটি বলছিলাম যে অনেক রকম চ্যালেঞ্জ থাকে, মানে শিল্পী জীবনের তো অনেক রকম গল্প থাকে, কখনো কখনো কোনো গল্প অনেক বেশি অনুপ্রাণিত করে, আবার কোনো গল্প জীবনে ঘটে যাওয়া এমন কিছু অভিজ্ঞতা যেটা নিজেদেরকে ডিমোটিভেটেড করে ফেলে। এইটা আসলে কখনো হয়েছে কিনা বা কখনো ফিল করেছেন কিনা যে না, গানটা আর করবো না বুঝি? হ্যাঁ, আসলে মাঝে মাঝে এরকম ফিলও হতো, যেটা সত্য, যে যখন দেখতাম যে মানে একটি গান যখন খুব কষ্ট করে তৈরি করা হয় আসলে, তো যখন রেসপন্স পাই না আসলে সেভাবে আশানুরূপ রেসপন্স পাই না, প্রতিক্রিয়াটা যখন পাই না, তখন আসলে নিজের মন ভেঙে যায়। কিন্তু আসলে ভেঙে গেলে চলবে না, তখন নিজের মন কিভাবে শক্ত করি যে আসলে আরো ভালো কিছু কাজ করতে হবে, ভালো কিছু গান গিয়ে বাংলা গানকে আরো সামনে দিকে। আপনার ইনভলভমেন্টটা কিভাবে হলো? এই পিয়ানো ডিজে রাহাত ভাইয়ের একটি প্রজেক্ট। হ্যাঁ, এই প্রজেক্টটি আসলে রাহাত ভাই, শান ভাই দুজনের যৌথ প্রজেক্ট ছিল। তো আমাদের মিউজিক আলফা এবং ই পিয়ানো এই দুটি কোলাবোরেশন করেছিল। তো সেই সুবাদে আসলে আমাদের মিউজিক আলফার প্রত্যেকটি সঙ্গীত শিল্পীর সেখানে গান গাওয়ার সুযোগ হয়েছে। গানগুলো ইনশাআল্লাহ কিছুদিন পরে রিলিজ হবে।
আচ্ছা, মৌলিক গানের সংখ্যা এখন পর্যন্ত আপনার কতগুলো? বেশ আপনি সময় নিয়ে প্রতিটা গানে কাজ করেন। রাইট, আমি আসলে প্রত্যেকটা গানে একটু সময় নিয়ে কাজ করি এবং নতুন যে গানটি বের হচ্ছে একটি ঘটনা নির্ভর গান। আচ্ছা, সেটা কি রকম? আসলে একটি যে সত্য ঘটনা নিয়ে এই গানটির মিউজিক ভিডিও শান ভাই করবেন এবং সবকিছু রেডি হয়ে গেছে। সত্য ঘটনা নিয়ে গানটি তৈরি করা হয়েছে, আবার মিউজিক ভিডিওটি আচ্ছা, সত্য ঘটনা নিয়ে একজন হাজবেন্ড ওয়াইফের সত্য ঘটনা নিয়ে এই ঘটনাটি আসলে পরিবেশন করা হয়েছে। মিউজিক ভিডিওতে কি আপনাকে দেখা যাবে? হ্যাঁ, আমার সাথে আমি সেকেন্ড টাইম কোনো গানে মিউজিক ভিডিওতে মডেলিং করব। আসলে পাখি আমার গানের মিউজিক ভিডিওতে আমি মডেলিং করেছি, অভিনয় করেছি আসলে। আচ্ছা, এই যে গান গাইতে গেলে এখন অনেকটা অ্যাক্টিংও জানতে হয়, এটা কি একটু চ্যালেঞ্জিং বলে মনে হয় ক্যামেরার সামনে কাজ করাটা? খুবই চ্যালেঞ্জিং মনে হয়। গান গাওয়াটা খুব সহজ মনে হয়, কিন্তু অভিনয় করাটা খুব কঠিন, যার যেটা কাজ আসলে। প্লেব্যাক করা হচ্ছে আপনার, সেটা কতদিন আগে বা কোন সিনেমার জন্য? 7-8 বছর আগে করেছি একটা মুভির গানে, পেতাত্তা একটা মুভির গানে করা হয়েছিল, কিন্তু আসলে সেরকম মনপুত হয়নি। আসলে এখন যারা প্লেব্যাক করছে, আপনি তো সকলেই সবকিছু আসলে একটি গুটি কয়েক সঙ্গীত শিল্পীর মাধ্যমে এই প্লেব্যাক গানগুলো পরিবেশন করা হচ্ছে। আসলে এই জন্যই আসলে আমার মতে উচিত যে সঙ্গীত শিল্পীদের একতাবদ্ধ হলে আসলে সকল সঙ্গীত শিল্পী কোনো না কোনোভাবে এই প্লেব্যাক গানে চান্স পাওয়া উচিত। সঙ্গীতের সাথে যত মানুষ আছে সবাইকে একটি আমব্রেলার মধ্যে আসলে তখন কাজটা অনেক ইজি হয়ে যায় আসলে। প্লেব্যাকে কাজ করার ইচ্ছে তো আসলে প্রত্যেকটা সঙ্গীত শিল্পীরই থাকে, তারপরে মৌলিক গান কিন্তু একজন সঙ্গীত শিল্পীকে বাঁচিয়ে রাখে। মানে এখন তো আমরা দেখছি যে প্রত্যেকটা সঙ্গীত শিল্পী তাদের নিজেদের ইউটিউব চ্যানেলে অনেক গান রিলিজ দিচ্ছে, সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে কাজ করছেন? প্রথমে তো ইচ্ছা ছিল যে নিজের ইউটিউব চ্যানেলকে, প্ল্যাটফর্মকে এস্টাবলিশ করব, কিন্তু তারপরে আমরা যখন 25 জন সঙ্গীত শিল্পী যখন একত্রিত হলাম, তখন আসলে এটা একটা খুব ভালো অনুভূতি। আপনি যখন 25 জন মানুষ যখন একসাথে একটা টিম ওয়ার্ক করবেন, তখন সেই মানে গানটার এবং সেই ভিডিওটার এবং সেই লেখনী যিনি লিখবেন আসলে একটা ডিফারেন্ট হয়ে যাবে। কারণ এটা একটা টিম ওয়ার্ক, একা একজনের পক্ষে কাজ করা সম্ভব না। যখন একজন লিরিসিস্ট লিরিক লিখছেন এবং সেখানে কোনো কম্পোজার কম্পোজ করছেন এবং সঙ্গীত শিল্পী গাইছেন, তখন পুরো আবহটাই পরিবর্তন হয়ে যায়। আর একটি গান শুনি আমরা, প্লিজ। কোন গানটি শুনছি? আচ্ছা, প্রত্যেকটি শোতে আমি একটা মায়ের গান পরিবেশন করে থাকি, আমি একটা মায়ের গান পরিবেশন করব। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। আসলে আমার মা 2 বছর হলো ইন্তেকাল করেছে, তো প্রত্যেকটি প্রোগ্রামে যে আমি আসলে একটি মায়ের গান পরিবেশন করি। আল্লাহ সকল মাদেরকে জান্নাতবাসী করুক, এটি আসলে আমার চাওয়া। একদমই তাই। আমার মাকে আমি খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি। মাকে কে না ভালোবাসে না, সবাই ভালোবাসে। এই যে আপনি যেমনটি বলছিলেন, মায়ের অনুপ্রেরণায় আসলে সঙ্গীত শিল্পী হয়ে ওঠা যাত্রাটা শুরু হয়েছে। মা তো দেখে গিয়েছেন আপনাকে শিল্পী হতে, মায়ের ভাষাটা কি ছিল, মা কতটা খুশি ছিলেন? আমি যখন আম্মুকে বলতাম যে আম্মু আজকে না আমাকে এই টিভিতে দেখাবে, প্রথম যখন বলতাম, তো মা যে খুশিটা হতো, তো সেটি আসলে মানে ভাষায় প্রকাশ করা যায় না। একজন সঙ্গীত শিল্পীর তো আসলে অনেকগুলো জায়গা থাকে, অনেক প্ল্যাটফর্মে কাজ করছেন। আপনি হয়তো ইউটিউবে গান রিলিজ করছেন, আপনি লাইভ পারফরমেন্স করছেন, স্টেজ শোতে রেকর্ডিং করছেন, যখন আপনার নিজের গানের কাজ করছেন, মৌলিক গানের, আবার প্লেব্যাকের কথাটা তো ডিফারেন্ট। এতগুলোর মধ্যে সবথেকে কমফোর্ট জোন কোনটা বা সবথেকে ভালো লাগার জায়গা কোনটা? যখন কোনো গান নিজের গলায় যখন পরিবেশন করে সেই গানটি যখন দর্শক প্রিয় হয়, তখন এটি আসলে আমার খুব ভালো লাগে। মানে সেটা কোন প্ল্যাটফর্মে, মানে লাইভ যখন স্টেজে পারফর্ম করছেন তখন, কিংবা চ্যানেলগুলোতেও তো অনেক সময় লাইভ হচ্ছে, সেগুলো দুটোতে যখন লাইভে যখন কেউ যখন ফোন করে যখন বলে যে আপনার গানটা খুব সুন্দর হচ্ছে, এই গানটি আবারও শুনতে চাই, তখন আসলে নিজের অনুভূতিটা খুব
বেশি হয় যে না আরও সামনের দিকে ভালো কিছু গান বাংলা গান উপহার দিব। আবার যখন স্টেজ পারফরমেন্স করতে যাই তখন যখন বলে ওয়ান্স মোর তখন এই অনুভূতিটা আসলে খুবই ভালো লাগে যে আসলে না দর্শক আমাকে চাচ্ছে, আমার গান শুনতে চাচ্ছে। এতদিন পর্যন্ত যতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে তার মধ্যে সবথেকে বেশি রেসপন্স কোন গানটার জন্য পেয়েছেন? সবথেকে বেশি রেসপন্স এই পাখি আমার গানটির জন্য পেয়েছি আসলে। আচ্ছা, প্রত্যেক বছরই না একজন সঙ্গীত শিল্পী একটা প্ল্যান থাকে যে এই বছর আমি কতগুলো গান রিলিজ করব বা কি হবে, সেটা মোটামুটি একটা প্ল্যান থাকে। এরকম কোনো প্ল্যান আছে কি বছরটা নিয়ে? হ্যাঁ অবশ্যই, যেরকম আমরা নববর্ষে মিউজিক আলফা থেকে সকলেই মিলে নববর্ষের গান দর্শকদের মাঝে উপহার দিয়েছি। তারপরে মা দিবসের গান, বাবা দিবসের গান, অবশ্যই এটা একটি প্ল্যান থাকে। বিজয় দিবসের গান, আসলে এই অকেশনগুলোতে আমরা আসলে গান পরিবেশন করে থাকি বেশি। ঠিক আছে, আপনার সঙ্গীত জীবনের জন্য আসলে অনেক অনেক শুভকামনা রইল। আমাদের আজকে আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন আর শুদ্ধ গানের সাথে থাকুন, এটাই প্রত্যাশা করি। অবশ্যই আমরাও এটা চাই যে আমাদের বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ শুদ্ধ গানের সাথে থাকুক এবং বাংলা গান শুনুক। হ্যাঁ সেটাই একদম, কারণ শ্রোতা দর্শকদের রুচি তৈরির ক্ষেত্রে আপনারা বড় একটি ভূমিকা পালন করছেন, সুতরাং আপনাদের দায়বদ্ধতার জায়গাটা অনেক বেশি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।